দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসতে চলেছে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন। গত 8ই এপ্রিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কমিশনকে রীতিমতো তুলোধনা করলেন এবং প্রচুর জিজ্ঞাসাবাদের পর বললেন কেন নিয়োগ হচ্ছে না গত 10 বছর ধরে আপার প্রাইমারি টেটের নিয়োগ। নমস্কার বন্ধুরা, আমি পার্থ। প্রাথমিক টেট 2025 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। শিক্ষা এবং নিয়োগ সংক্রান্ত এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আমি আলোচনা করব আপার প্রাইমারি নিউ নোটিফিকেশন 2025-এর সম্পর্কে, যেটা আসতে চলেছে। তার সম্পূর্ণ সিলেবাস, নিয়োগ পদ্ধতি, বয়স সীমা, যে ক্রাইটেরিয়াগুলো, এমনকি সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ যে ছাড়, এমনকি যাদের বয়স পেরিয়ে গেছে তাদের কত বয়স পর্যন্ত ছাড়, আমি এই ভিডিওর মাধ্যমে আজ A to Z শেয়ার করব। প্রথমেই বলে রাখি, পরবর্তী নতুন যে আপার প্রাইমারি টেট নোটিফিকেশন আসতে চলেছে সেটা কবে, সেই বিষয়ে কলকাতা হাইকোর্টকে 3 সপ্তাহের মধ্যে 7ই মে একটি হলফনামা জমা দিতে হবে কমিশনকে। বন্ধুরা, খুবই পজিটিভ একটা নিউজ আসতে চলেছে। 2014-15 সালে যে আপার প্রাইমারি টেটের নিয়োগ হয়েছিল, তারপরে দীর্ঘ 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি, নোটিফিকেশন আসেনি। তবে এবার কিন্তু একটি পজিটিভ নিউজ আসতে চলেছে। তাই যারা আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো বা নিতে চাও, তারা দেরি না করে শুরু করে দিতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক আপার প্রাইমারি টেট নিয়োগের ক্রাইটেরিয়াগুলি। বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট হলো রাজ্যের বিদ্যালয়গুলির জন্য যোগ্যতম শিক্ষক নির্বাচন করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার দ্বারা রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট হলো একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা, যা পশ্চিমবঙ্গের ক্লাস 6 থেকে 8 পর্যন্ত শিক্ষকের পদে নিয়োগের জন্য নেওয়া হয়। এই পরীক্ষা পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট WBBPE অথবা স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। শিক্ষাদানের যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শিক্ষাগত জ্ঞান, শিক্ষাদান দক্ষতা, মনস্তাত্ত্বিক প্রস্তুতি মূল্যায়ন করা হয়। শিক্ষাক্ষেত্রে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে যারা শিক্ষকতা করতে আগ্রহী, তাদের জন্য পরীক্ষা একটি আবশ্যিক ধাপ। আচ্ছা, চলো নিচে দেখে নেওয়া যাক যোগ্যতার মানদণ্ড সম্পর্কে দেখে নেওয়া যায়। ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, কি বলেছে? ন্যূনতম 50% নম্বর সহ স্নাতক পাস, সেই সঙ্গে DLED বা BEd করে থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নম্বরে ছাড় পাবেন। বয়স সীমা কি আছে? সাধারণত এই পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা 20 থেকে 40 বছর। তবে এই যে একটু আগে বলছিলাম সংরক্ষিত প্রার্থী, সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে, অর্থাৎ ওবিসির ক্ষেত্রে 43 বছর পর্যন্ত এবং SC/ST প্রার্থীরা 45 বছর পর্যন্ত ছাড় পাবে। বেতন কাঠামো, এই পদের জন্য প্রতি মাসে 33,400, এটা হচ্ছে বেসিক। এর সাথে DA, HRA, মেডিকেল নিয়ে প্রতি মাসে মোট 42,384 টাকা বেতন পাওয়া যায়। নির্বাচন পদ্ধতিটা জেনে নেওয়া যাক। 2014 সালে শুধুমাত্র টেট পরীক্ষা হয়েছিল, কোনো বিষয়ভিত্তিক পরীক্ষা হয়নি। সেক্ষেত্রে 2টি ধাপে নিয়োগ হয়েছিল, টেট পরীক্ষা এবং ইন্টারভিউ। 2টি ধাপে হয়েছিল, একটা হচ্ছে টেট পরীক্ষা আর একটি হচ্ছে ইন্টারভিউ। তবে নতুন নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষার সাথে সাথে সাবজেক্টেরও পরীক্ষা হতে পারে। তাই যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলে রাখি, সাবজেক্টের প্রিপারেশন নিতেও এর সাথে শুরু করে দাও। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে সিলেবাস, সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও। পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষক নিয়োগের পরীক্ষার মতো এই পরীক্ষাতেও ইন্টারভিউ থাকবে। লিখিত পরীক্ষার নম্বর, ইন্টারভিউর নাম্বার, সাথে এখন নতুন যেটা বললাম সাবজেক্টের আর একাডেমিক স্কোরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা সম্পন্ন বা প্রকাশিত হবে। পরীক্ষার প্যাটার্নটা একটু জেনে নেওয়া যাক। বিষয় কি কি থাকছে দেখো। চাইল্ড ডেভেলপমেন্ট,
এবং পেডাগোগি, এটা তো থাকছেই। এটা থাকছে 30 নাম্বার, 15 নাম্বার থাকবে সাবজেক্টের আর 15 থাকবে পেডাগোগি, মোট হচ্ছে 30 নাম্বার। তারপরে ভাষা 1, ল্যাঙ্গুয়েজ যার যেটা ভাষা, ধরো বাংলা, বাংলাতেও থাকবে কি 30 নাম্বারের, 15 নাম্বার থাকবে বোধ পরীক্ষা আর 15 নাম্বার থাকবে চাইল্ড ওই পেডাগোগিটা, মোট টোটাল 30 নাম্বার। ভাষা 2, ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে ইংলিশ, এটা আবশ্যিক, এটাও 30 নাম্বার, একটা আনসিন প্যাসেজ থাকবে, তার সাথে 15 নাম্বারের পেডাগোগি থাকবে। গণিত এবং বিজ্ঞান, এটা থাকবে 60 নাম্বার, 40 থাকবে সাবজেক্টের আর 20 নাম্বার থাকবে পেডাগোগি, টোটাল হচ্ছে 60 নাম্বার এখানে। অথবা সামাজিক অধ্যয়ন বা সমাজ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান যেটা সোশ্যাল সায়েন্স বলছে, এটা থাকছে, এটাও 60 নাম্বার, 30 এখানে সাবজেক্টের 30 আর পেডাগোগি থাকছে 30 নাম্বার, টোটাল হচ্ছে 150 নম্বরের পরীক্ষা। এখানে গণিত এবং বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান, এটা একটু বুঝিয়ে বলে দিই, যাদের সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা গণিত এবং বিজ্ঞান এটাতে পরীক্ষা হবে তাদের, আর যারা আর্টসের স্টুডেন্ট তাদের সামাজিক অধ্যয়ন বা সোশ্যাল সায়েন্স হবে। এবার যদি কেউ বলে যে আমার ফিলোসফি সাবজেক্ট, আমার কোনটা চুজ করব আমি, তাদের ক্ষেত্রেও সোশ্যাল সায়েন্স বা আর্টসের সাবজেক্টগুলো, আপনি ইতিহাস পড়াতে পারেন, ভূগোল পড়াতে পারেন, যেগুলো আছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে আপনাকে কি বেছে নিতে হবে। এই ছিল নাম্বার ডিস্ট্রিবিউশন, টোটাল হচ্ছে 150 নম্বরের পরীক্ষা, মোটামুটি 115 থেকে 20 বা এখন যা পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী 130 প্লাস যদি পাওয়া যায় তাহলে একটা পজিটিভ ভাবনা চিন্তা রেখে এগোনো যায়। প্রত্যেক বিষয়ে বিষয় ভিত্তিক পেডাগোগি থাকবে। এরপরে 100 নম্বরে বিষয় ভিত্তিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে সাবজেক্টের যে পরীক্ষাটা বললাম, 100 নম্বরে বিষয় ভিত্তিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার প্রস্তুতির কৌশল, কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে 115-20 নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার না। দেখে নিন এই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির কৌশল। 1, সিলেবাস ভালোভাবে বুঝে নিন। প্রথমে সম্পূর্ণ সিলেবাসটা ভালোভাবে পড়ে নিন। যদি পিডিএফটা আপনাদের দরকার হয় আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা কমেন্টে লিখুন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে নোট তৈরি করতে হবে। যেরকম ক্লাস 6-8 এর জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি জরুরি, যেমন হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ইত্যাদি। এই যে সাবজেক্টগুলো আছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, এইগুলোর বিষয়ভিত্তিক পড়াটাও খুব জরুরি। বর্ণনামূলক লেখার অনুশীলন করুন। দেখুন, বর্ণনামূলক কেন বললাম, আগে আমরা যেরকম ডেসক্রিপটিভ টাইপের যেগুলো আমরা পড়তাম, ডেসক্রিপটিভ, সেগুলো ওইভাবে লেখাটা অভ্যেস করুন। প্রবন্ধ রচনা, এসে রাইটিং, শিক্ষা সম্পর্কিত বা সামাজিক বিষয় বেছে বেছে নিয়ে লিখুন। এডিটর লেটার পেপারে যেগুলো থাকে সেই অংশ থেকে আপনারা এই অংশগুলো দেখে নতুন নতুন ওয়ার্ডগুলো লিখে আপনারা দেখতে পারেন, সেখান থেকে প্রবন্ধ রচনাগুলো লিখুন। আধুনিক শিক্ষা পদ্ধতি, পরিবেশ সচেতনতা সম্পর্কে লিখতে শুরু করুন। তাতে কি হবে, আপনাদের মধ্যে ওয়ার্ড স্টক বাড়বে। আমাদের কথা বলার জন্য যে বিভিন্ন রকম শিক্ষকের যে বিভিন্ন রকম নতুন নতুন শব্দের প্রয়োজন হয়, যাতে করে তার জ্ঞান বাচ্চাদের মধ্যে বিতরণ করতে পারবে, যেন নতুন নতুন যে শব্দগুলো সেগুলো আপনারা ওই প্রবন্ধ লেখার মধ্যে, প্রবন্ধ রচনা লেখার মধ্যে মাধ্যমে নিজেদের সঙ্গে সংযুক্ত করুন এবং বাচ্চাদের সাথে তা শেয়ার করবেন। এটা একটা পুরো প্রসেস, যেখানে কি হবে, আপনি নিজেও শিখবেন এবং বাচ্চাদের শেখাবেন। চিঠিপত্র বা রিপোর্ট লেখার চর্চা করুন। লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং এগুলো লেখার চেষ্টা করুন, চর্চায় থাকুন। শিক্ষা মনোবিজ্ঞান ও শিখন পদ্ধতি, শিক্ষার মনোবিজ্ঞান নিয়ে বিশদ ধারণা নিন। শিক্ষার্থীদের মনস্তত্ত্ব শেখার কৌশল, বিশেষ চাহিদাপূর্ণ শিশুদের পড়ানো ইত্যাদি উদাহরণ সহ উত্তর লেখার অভ্যেস করুন। টপিক ভিত্তিক নোট তৈরি করুন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকের জন্য নিজস্ব সংক্ষিপ্ত নোট রাখুন। লেখার সময় সমস্ত পয়েন্ট আকারে সাজিয়ে উত্তর লিখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ, পয়েন্ট আকারে সাজিয়ে লেখা। আমরা কি করি, পরীক্ষার সময় শেষের দিকে কি হয়, পরপর লিখে লিখে চলে যায়, লাইন ওয়াইজ লিখে লিখে যায়, কোনো না পয়েন্ট আছে না বিষয়টাকে উল্লেখ করার মতো। যাদের টু দি পয়েন্ট অ্যান্সার যখন লিখছো, একটা মেন কি হয়, আন্ডারলাইন দিয়ে যদি একটা কিছু লিখে দেওয়া যায় টপিকটা সম্পর্কে, যে আপনি কি লিখছেন, তাহলে সেটা সম্পর্কে যখন উত্তরপত্র চেক করা হবে তাতে কি হবে, তাদের সুবিধা হয়, আপনি জিনিসটা সম্পর্কে কতটা জানেন তা প্রকাশিত হবে। সময় বেঁধে নিয়ে প্র্যাকটিস করুন। একটা নির্দিষ্ট টাইম বাঁধুন এবং প্র্যাকটিস করা শুরু করুন। পরীক্ষার প্রশ্ন অনুযায়ী কতটুকু সময়
একটি প্রশ্ন দেবেন সেটা আগে থেকেই ঠিক করে নিন, তাতে কি হবে, সময়ও বাঁচবে আর আপনি সব কোশ্চেনের উত্তর দিয়ে আসতে পারবেন। আগের বছরের প্রশ্নপত্র অনুসরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনের প্যাটার্ন জানার জন্য আগের বছরের প্রশ্নপত্র অনুসরণ করা খুবই জরুরি। গত বছরের ডেসক্রিপটিভ প্রশ্নগুলো নিয়ে লিখিত অনুশীলন করুন। প্রশ্ন বোঝার, এতে করে কি হবে, প্রশ্ন বোঝার ক্ষমতা এবং উত্তর গঠনের স্ট্র্যাটেজি বাড়বে। মক টেস্ট এবং মডেল পেপার, নিয়মিত ডেসক্রিপটিভ মক টেস্ট দিন, মডেল উত্তর দেখে শেখার চেষ্টা করুন এবং কিভাবে কাঠামোগতভাবে উত্তর লেখা যায় তা দেখুন। যোগ্যতার মানদণ্ড, পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়, যেমন সিটেটের ধাঁচে। এবার দেখে নেওয়া যাক, একটু আগে যেগুলো বলছিলাম, ল্যাঙ্গুয়েজ পেপার কি থাকছে, বাংলা, হিন্দি, সাঁওতালি, উর্দু, নেপালি, আপনি যে কোনো বাঁচতে পারেন আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে। 30 নম্বরের কোশ্চেন। সিডিপি যেটা থাকছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন, এটাও 30 নম্বর। ল্যাঙ্গুয়েজটি ইংলিশ থাকছে, আনসিন থাকবে আর পেডাগোগি থাকবে। ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অর সোসিওলজি, সায়েন্সের স্টুডেন্ট হলে ম্যাথামেটিক্স আর সায়েন্স থাকবে, আর্টসের স্টুডেন্ট হলে সোসিওলজি বা সামাজিক জ্ঞান সম্পর্কে। টোটাল হচ্ছে 150 নম্বরের পরীক্ষা। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। মিনিমাম কোয়ালিফাইং মার্ক 2021 অনুযায়ী বলি, পেপার 1 55% রিজার্ভ ক্যাটাগরির জন্য, জেনারেলদের যে 60%, এসসি এসটি ওবিসি এদের 55%, পেপার 2 তে জেনারেলদের 60%। পেপার 1 আর পেপার 2 মিলিয়ে রিজার্ভ ক্যাটাগরি 55% আর রিজার্ভ ক্যাটাগরিতে 60%। এই ছিল আপার প্রাইমারি টেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি সবকটা তুলে ধরতে পেরেছি। খুবই শীঘ্রই নোটিফিকেশন বের হতে চলেছে, তাই যারা প্রস্তুতি নিতে চাও প্রস্তুতি নিতে শুরু করে দাও। কারণ হঠাৎ করে নোটিফিকেশন বেরিয়ে গেলে, সময় হাতে না থাকলে, প্রস্তুতি ঠিকঠাক না থাকলে 100, 15, 20 পাওয়াটা খুব চাপের হয়ে যায়। তাই প্রস্তুতি শুরু করে দাও। এবং এই সংক্রান্ত যদি আরেকটি ফুল পিডিএফ আপনারা পেতে চান তো আমার সাথে যোগাযোগ করুন। পিডিএফটি আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে 2016 সালে প্রকাশিত একটি নোটিফিকেশন। এখানে সমস্ত ডিটেলস সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি কি এডুকেশনের জন্য, কি এডুকেশন কি কি লাগবে, ক্রাইটেরিয়া কি কি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো, বয়স সীমা, ছাড়পত্র, একাডেমিক স্কোর ডিস্ট্রিবিউশন, সমস্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা একটু একটু দেখে নিই। পুরো পয়েন্টটা তো দেখা সম্ভব নয়, পুরো অ্যাকচুয়ালি এটা 15টা পেজের পিডিএফ। আপনারা চাইলে কমেন্ট করুন, আমি কমেন্টে দিয়ে দেবো, বা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেখান থেকে আমি শেয়ার করে দেবো। দেখুন, এই যে টোটাল ক্রাইটেরিয়া যেগুলো আছে, কি কি এডুকেশন লাগবে, প্রফেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, সেগুলো সম্পর্কে এখানে বলা আছে। 2 বছরের ডিপ্লোমা এডুকেশন থাকছে, ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। 1 বছরের ব্যাচেলার ইন এডুকেশন। এই সমস্ত যে প্রফেশনাল কোয়ালিফিকেশন গুলো, এগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য কি কি ছাড় আছে সেগুলো বলা হয়েছে। আমরা দেখে নেব যে এই যে কোয়ালিফিকেশন, এখানে দেখুন, গ্রাজুয়েশন আর 2 বছরের ডিএড থাকতে হচ্ছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, অথবা গ্রাজুয়েশনের সাথে 50% মার্কস, গ্রাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, আর 1 বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলার ইন এডুকেশন। অথবা কি বলেছে, গ্রাজুয়েশনে 45 মার্কস থাকতে হবে আর সাথে 1 বছরের ব্যাচেলার ইন এডুকেশন বিএড এর ডিগ্রি থাকতে হবে। ছাড় কি, এজ লিমিটের ক্ষেত্রে কি বলেছে, মিনিমাম 20 থেকে 40 এর মধ্যে, মিনিমাম ম্যাক্সিমাম 20 থেকে 40 এর মধ্যে এজ লিমিট থাকবে। আর যারা শিডিউল কাস্ট এসসি এসটি থাকছেন তাদের 5 বছরের একটা ছাড় পাচ্ছেন, আর আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের একটা ছাড় পাচ্ছেন, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তারা 8 বছরে ছাড় পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ওয়ার্ক এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুল। দেখুন, এখানে একটু আগে একটা জিনিস নিয়ে বলার চেষ্টা করছিলাম, যেটা বলে দিই এখানে। গ্রাজুয়েট ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স উইথ কম্পিউটার সায়েন্স or computer application as a subject of at least 300 marks at the degree level from any recognized university। কি বলেছে, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশন অনার্স করে রেখেছেন, কর্মশিক্ষা শিক্ষার যে টিচারের যে নিয়োগ হয় সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন আইটি টেকনোলজি যেটা আছে, আর সফটওয়্যার সিস্টেম, এগুলো নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার যে টিচারের যে নিয়োগ হয় সেগুলোতে আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে, একাডেমিক স্কোর।
মাধ্যমিকের ক্ষেত্রে কি বলেছে 10, 60% এর উপরে থাকলে 10-এ 10, অ্যাওয়ার্ডের মার্ক 50% থেকে 60%-এর মধ্যে থাকলে 8, আর বিলো 50 হচ্ছে 6। এইভাবে মার্ক ডিস্ট্রিবিউশন গুলো করা আছে। আমরা একাডেমিক স্কোরটা একটু দেখব। কোন কোন নিয়োগের ক্ষেত্রে কোন কোন একাডেমিক স্কোরগুলো প্রাধান্য হবে সেগুলো এখানে পুরোটাই বলা আছে। দেখুন, ইন্টারভিউ যে এটা টেট ওয়েটেজ কত থাকছে, টেট ওয়েটেজ থাকছে 40 মার্কসের, একাডেমিক কোয়ালিফিকেশন থাকছে 50 মার্কসের, আর পার্সোনালিটি টেস্ট থাকছে 10। টোটাল হচ্ছে 100 নম্বরের যে ইন্টারভিউ সেটা। আর কর্মশিক্ষা সার্টিফিকেট শিক্ষার ক্ষেত্রে কি রিটেন এক্সামিনেশন হচ্ছে 55 মার্কস, 55, আর একাডেমিক স্কোর হচ্ছে 35, আর পার্সোনাল টেস্ট হচ্ছে 10। এটা তো টোটাল 100। এই ছিল আজকের মোটামুটি একটা আলোচনা। আপনারা এই নোটিফিকেশনটি কমেন্ট করুন, আমি সেখানে দিয়ে দেবো, সেখানে আপনারা ভালোভাবে পড়ে নিন। এবং এই সংক্রান্ত যদি কোনো জানার আরো কোন তথ্য জানার যদি থাকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আমি যতটা সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো আছেন, সুস্থ থাকুন এবং পরীক্ষা প্রস্তুতির আরেক ধাপে এগিয়ে যান। ধন্যবাদ।